নমস্কার, গুড ইভিনিং। আমি ইলমাস সৈয়দ আর আপনারা দেখছেন দ্য বিগ স্টোরি। আগামী কটা দিন বিশ্ব রাজনীতির চোখ থাকবে নয়াদিল্লির ওপর, কারণ ভারতে আগামীকাল আসছেন ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের যুদ্ধের পর এই প্রথমবার তার সরকারি ভারতীয় সফর কিংবা অফিসিয়াল ইন্ডিয়া ভিজিট। কি হতে চলেছে এই পুতিন মোদি শীর্ষ বৈঠকে? রাশিয়া থেকে শুধুই কি অস্ত্র আসবে, নাকি আরও বড় কোনো কৌশলগত চুক্তি হতে চলেছে? আজ আমরা বিশ্লেষণ করব সেই সব চুক্তি যা এই মুহূর্তে ভারতকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে যেতে পারে। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে কি ভারতের এই পদক্ষেপ? কিন্তু এই আলোচনার মাঝেই সবচেয়ে বড় প্রশ্ন কি বলুন তো, আমেরিকা কি এটা ভালোভাবে নিচ্ছে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত 25% শুল্ক বসিয়ে মোট শুল্ক 50% করে দিয়েছেন, তখন ভারতের এই মস্কোমুখী যাত্রা কি নতুন করে কূটনৈতিক বিপদ ডেকে আনবে? মার্কিন চাপ ও তেলের বাণিজ্য, বিশ্বাস করুন সবের গোড়ায় এটাই রয়েছে। ওয়াশিংটনের চাপ যে রয়েছে সেটা স্পষ্ট। তারা চাইছে ভারত যেন রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করে, কারণ এই বাণিজ্য নাকি আমেরিকার মতে মস্কোর যুদ্ধের তহবিলে যোগাচ্ছে। অর্থাৎ মস্কোর ওয়ার ফান্ডিং এই তেল কিনেই ভারত নাকি দিচ্ছে। কিন্তু নয়াদিল্লি তাদের অবস্থানে অনড়। ভারত বলে দিয়েছে তাদের জ্বালানি পছন্দ পরিচালিত হয় দেশের 1.4 বিলিয়ন মানুষের ক্রমবর্ধমান চাহিদা এবং বিশ্বব্যাপী দামের অস্থিরতার মধ্যে গ্রাহকের স্বার্থের কথা মাথায় রেখে। অর্থাৎ আমার আপনার স্বার্থের কথা মাথায় রেখেই কার থেকে তেল কিনবো, কখন তেল কিনবো, কত দামে তেল কিনবো সেটা আমরা ঠিক করি। আন্তর্জাতিক নিষেধাজ্ঞা মেনেই ভারত তার জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে, এবং এটা যে কোনো দেশ করে। যে কোনো দেশ তার নিজের রাষ্ট্রকে অগ্রাধিকার দেয়। কিন্তু অর্থনীতির চেয়েও দ্রুত গতিতে যে বিষয়টি ঘটছে তা হলো প্রতিরক্ষা। প্রেসিডেন্ট পুতিনের দিল্লি সফরের ঠিক কয়েকদিন আগে রাশিয়ার পার্লামেন্ট, অর্থাৎ স্টেট ডুমা, আমরা যেমন পার্লামেন্ট বলি ওরা বলে স্টেট ডুমা, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক সহযোগিতা চুক্তিতে অনুমোদন দিয়েছে ভারত এবং রাশিয়ার মধ্যে। এটা কি শুধুই অস্ত্রের ডিল, নাকি সামরিক সহযোগিতা এবার একেবারে অন্য স্তরে গিয়ে পৌঁছল? চুক্তির নাম রিলস, RELOS, রিলস চুক্তি কিংবা লজিস্টিক সাপোর্টের এক নতুন দিগন্ত। এই চুক্তির অ্যাকচুয়াল নাম রেসিপ্রোকাল এক্সচেঞ্জ অফ লজিস্টিক সাপোর্ট, রিলস। সহজ কথায় এটা ভারতকে এবং রাশিয়াকে একে অপরের সামরিক ইউনিট, যুদ্ধজাহাজ এবং বিমান মোতায়েন করার ক্ষেত্রে লজিস্টিক সাপোর্ট দেবে। মানে জ্বালানি, রক্ষণাবেক্ষণ, বন্দরের সুবিধা বা বার্থিং, সরবরাহ এবং প্রয়োজনে অপারেশনাল সহায়তা সব কিছুই এই দু দেশ একে অপরের জন্য দিতে পারবে। স্টেট ডুমার, রাশিয়া স্টেট ডুমার স্পিকার ভিয়াচেস্লাভ ভলোদিন বলছেন, এই অনুমোদন গভীর পারস্পরিকতা এবং দীর্ঘমেয়াদী সহযোগিতার দিকে আরও একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই চুক্তিতে ভারতের সবথেকে বড় লাভ কোথায় বলুন তো? আন্টার্কটিকা নয়, এবার নজর দিতে হবে আর্কটিকের দিকে। আর্কটিক, আন্টার্কটিকার দিকে আর নজর দেওয়ার কিছু নেই। কিন্তু এই রিলস চুক্তির ফলে ভারতের সবচেয়ে বড় কৌশলগত লাভটা কোথায়? এই চুক্তির ফলে রুশ এবং ভারতীয় নৌবাহিনী আরও সহজে একে অপরের বন্দরে ভিড়তে পারবে এবং একে অপরের আকাশসীমা ব্যবহার করতে পারবে। মানে নেভেল এবং এয়ার স্পেস ইন্ডিয়া এবং রাশিয়া একসঙ্গে শেয়ার করতে পারবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটা লুকিয়ে আছে আর্কটিক অঞ্চলে। ভারত এই অঞ্চল থেকে আরও বেশি ঊর্জা, শক্তি কিংবা এনার্জি সংগ্রহ করতে চায়। সামরিক সমন্বয় বাড়লে ভারতের জন্য এই আর্কটিক অঞ্চল আরও বেশি জ্বালানি বাণিজ্যে সহজ পথ হবে। আর্কটিক থেকে ভারতের মহাসাগর কিংবা ইন্ডিয়ান ওশান কৌশলগত আদান প্রদান কিন্তু রয়েছে। ভারত 2021 সালে রুশ আর্কটিক থেকে LNG পেয়েছিল। এখন যদি সামরিক সমন্বয় বাড়ে তবে তা ভারতের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ খুলে দেবে।
অন্যদিকে রাশিয়ার জন্যও কিন্তু এটা লাভবান। কি কি লাভ? এই চুক্তি তাদের জন্য ভারত মহাসাগরে ক্ষমতার প্রদর্শন করার সুযোগ দেবে। রুশ যুদ্ধজাহাজ এবং সাবমেরিনগুলো এখন ভারতীয় সুবিধা ব্যবহার করতে পারবে। যখন চীন ভারত মহাসাগরে তার উপস্থিতি বাড়াচ্ছে, তখন মস্কো চাইছে না যে তারা পিছিয়ে থাকে। নয়াদিল্লি মস্কোকে এমন একটি স্থিতিশীল অংশীদারিত্ব কিংবা স্থিতিশীল অংশীদার হিসেবে দেখছে, অর্থাৎ স্টেবল পার্টনার হিসেবে দেখছে, যারা চীনের কার্যকলাপকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে, বিশেষ করে এই ইন্ডিয়ান ওশান চুক্তিতে। 1971-এর স্মৃতি। নতুন চুক্তি কি পুরনো ছায়ার প্রতিফলন? 1971 সালে যে ভারত চীন চুক্তি ছিল, তার সঙ্গে এই নতুন চুক্তির কি কোনো সামঞ্জস্য আছে? ভারত এবং রাশিয়া প্রতিরক্ষা অংশীদারত্বের গভীর ঐতিহাসিক শিকড় রয়েছে। আজকের এই ভিলস চুক্তি আমাদের 1971 সালের সেই ঐতিহাসিক ইন্দো সোভিয়েত ট্রিটি অফ পিস, ফ্রেন্ডশিপ অ্যান্ড কোঅপারেশনের কথা মনে করিয়ে দিচ্ছে। যখন পূর্ব পাকিস্তানের সংকট বাংলাদেশ সৃষ্টির দিকে এগোচ্ছিল, তখন সেই চুক্তি ভারতকে একটি নিরাপত্তার ছাতা কিংবা বলয় দিয়েছিল। গ্লোবাল ল্যান্ডস্কেপ পাল্টে গেলেও প্রতিরক্ষা, লজিস্টিক্স, প্রযুক্তি হস্তান্তর এবং শক্তির সহযোগিতার মতো ক্ষেপণাস্ত্রগুলি কিংবা ক্ষেত্রগুলিতে এই দুদেশের পারস্পরিক আগ্রহ এখনও কিন্তু অটুট রয়েছে। এই প্রতিরক্ষা প্ল্যাটফর্মের এজেন্ডা ও 1971 সাল থেকে আমরা কিছু শিক্ষাও নিয়েছি। এখনকার যে বৈঠক হবে, সেখানে সুখয় 57 কিংবা Su-57 স্টেলথ ফাইটার এবং অতিরিক্ত S-400 কিংবা সুদর্শন চক্র এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আলোচনা হবে বলে নিশ্চিত করেছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ মঙ্গলবারই নিশ্চিত করেছিলেন যে সুখয় 57-এর বিষয়টি আলোচনায় থাকবে। পেসকভ জোর দিয়েছেন যে এই দ্বিপাক্ষিক সম্পর্ককে বাইরের হস্তক্ষেপ থেকে সুরক্ষিত রাখতে হবে। বাইরের হস্তক্ষেপ মানে আমেরিকা, ওয়াশিংটন, চীন, এদের হস্তক্ষেপ যেন ভেতরে না আসে। এই বৈঠক সেই 1971 সালের মতোই বাইরের চাপ উপেক্ষা করে নিজেদের সম্পর্ক মজবুত করার বার্তা দেবে। কিন্তু এর মধ্যে একটা $100 বিলিয়ন প্রশ্নও রয়েছে, জানেন তো? কিভাবে ওয়াশিংটনকে এড়িয়ে বাণিজ্য সুরক্ষিত হবে? তাহলে আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক লক্ষ্যে। বাণিজ্য নিয়ে দুদেশের উচ্চাকাঙ্ক্ষা রীতিমতো আকাশ ছোঁয়া। বর্তমানে বাণিজ্য $63 বিলিয়ন, কিন্তু 2030 সালের মধ্যে এই অঙ্কটা $100 বিলিয়ন কাছে পৌঁছানোর লক্ষ্য রাখা হচ্ছে। দুদেশই এই লক্ষ্য রাখছে। কিন্তু কিভাবে এই বিপুল লক্ষ্য পূরণ হবে, যখন মার্কিন নিষেধাজ্ঞা এই পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়ে রয়েছে? অর্থনৈতিক সহযোগিতা ও মার্কিন নিষেধাজ্ঞা এড়ানোর একটি কৌশল রয়েছে। এই যে শীর্ষ বৈঠক, যেটা আগামীকাল এবং পরশু অর্থাৎ 4 এবং 5 ডিসেম্বর নয়াদিল্লিতে হবে, ভারত ও রাশিয়ার অর্থনীতি ও বাণিজ্যকে সুরক্ষিত করার জন্য বিশেষ কিছু ব্যবস্থা নিয়েও সেখানে আলোচনা করা হবে। দিমিত্রি পেসকভ বলছেন, রাশিয়া এই সম্মেলনকে ব্যবহার করতে চায় ভারতের সঙ্গে তাদের বাণিজ্য সম্পর্ককে মার্কিন নিষেধাজ্ঞা থেকে রক্ষা করার জন্য। এই নতুন চুক্তির মধ্যে রয়েছে ইউরেশিয়া অর্থনৈতিক ইউনিয়ন। এই যে আগামীকাল থেকে বৈঠক হবে নরেন্দ্র মোদী এবং ভ্লাদিমির পুতিনের, সেখানে ইউরেশিয়া অর্থনৈতিক ইউনিয়ন কিংবা ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নের সাথে সম্ভাব্য একটি মুক্ত বাণিজ্য চুক্তি কিংবা FTA নিয়ে আলোচনা হতে পারে। ভারত রাশিয়াতে ফার্মাসিউটিক্যালস, কৃষি এবং টেক্সটাইল রপ্তানি বাড়াতে আগ্রহী। পাশাপাশি মস্কোর কাছ থেকে দীর্ঘমেয়াদী সারের সরবরাহ চাইছে নয়াদিল্লি। এই সমস্ত কিছু নিয়ে কিন্তু আগামীকাল আলোচনা হবে। কিন্তু এখানেই শেষ নয়, আরও কিছু আমরা চাই। S-400 তো চাই, একই সঙ্গে চাই চূড়ান্ত রক্ষা কবচ S-500। প্রতিরক্ষার চুক্তি কী কী হবে বলবো একটা ছোট্ট বিরতির পর। সঙ্গে থাকুন। প্রতিরক্ষার খাতে আগামীকালের বৈঠক ভারত এবং রুশের কতটা গুরুত্বপূর্ণ বলছি। প্রতিরক্ষা চুক্তির কথা বলছিলাম না? S-400 নয়, আমাদের চোখ এবার S-500-এর দিকে। S-400 ইতিমধ্যেই ভারতীয় বাহিনীর জন্য একটি গেম চেঞ্জার। 2018 সালে $5 বিলিয়ন চুক্তিতে
5টি স্কোয়াড্রনের মধ্যে 3টি ইতিমধ্যে ভারত হাতে পেয়েছে। ইউক্রেন যুদ্ধের কারণে সরবরাহে কিছুটা দেরি হলেও ভারত আরও 2টি S-400 স্কোয়াড্রন দ্রুত ডেলিভারির জন্য চাপ দেবে আগামীকাল। তবে নয়াদিল্লির নজর কিন্তু এখন আরও এক ধাপ এগিয়ে গিয়েছে। আমরা চাইছি S-500। এই S-400 থেকে S-500-এর অগ্রগতি। S-400 সিস্টেম মে মাসে পাকিস্তানের সাথে সেই সংক্ষিপ্ত সামরিক উত্তেজনার সময় কার্যকর প্রমাণিত হয়েছিল। পাকিস্তানি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রকে নামিয়ে এনে অপারেশন সিঁদুরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সুদর্শন চক্র S-400। S-500 হল S-400-এর থেকে উন্নতি একটি এয়ার ডিফেন্স সিস্টেম। এটিকে একটি সুরক্ষার গম্বুজ কিংবা ডোম অফ প্রোটেকশন হিসেবে ভাবা যেতে পারে, যা আরও দীর্ঘ পরিসরে, আরও উচ্চতর উচ্চতায় লক্ষ্যবস্তুকে আঘাত হানতে পারে। এটি ভারতের তার আকাশসীমার ওপর আরও বেশি নিয়ন্ত্রণ দেবে। যদিও এই মুহূর্তে কোনো চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই, তবুও আলোচনায় S-500-কে রাখা ভারতের দৃঢ় সামরিক ইচ্ছার ইঙ্গিত। এবার আসুন স্টেলথ ফাইটারের রহস্য। কেন মাঝপথে ভেঙে গেল সুখয় 57-এর ডিল, আর কেন আবার কথা শুরু হচ্ছে? Su-57 সুখয় 57 আরেকটি বিতর্কিত প্রতিরক্ষা প্ল্যাটফর্ম। এই সুখয় 57 স্টেলথ ফাইটার জেট, এটা 5th জেনারেশন কিংবা পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান। ভারত শুরুতে FGFA কিংবা 5th জেনারেশন ফাইটার এয়ারক্রাফট কর্মসূচিতে বড় সহযোগী ছিল রুশের, যা Su-57 প্ল্যাটফর্মকে ঘিরে তৈরি হয়েছিল। কিন্তু খরচ, প্রযুক্তি ভাগাভাগি এবং কার্যকরিতার ঘাটতি নিয়ে সমস্যার কারণে ভারত এই প্রকল্প থেকে নিজেদেরকে প্রত্যাহার করে নেয়। তাহলে এত কিছুর পরেও এখন কেন আবার সুখয় 57 নিয়ে আলোচনা শুরু হচ্ছে? সুখয় 57 এবং ভারত রাশিয়ার একটা পুরনো সম্পর্ক আছে। এর কারণ হলো পরিচিতি। ভারতীয় পাইলট এবং ইঞ্জিনিয়াররা MiG-29 এবং সুখয় 30 Mk1 সহ 200টিরও বেশি রাশিয়ান জেট চালায়, ইতিমধ্যে ব্যবহারে রয়েছে। রাশিয়ান সিস্টেম সম্পর্কে তাদের গভীর জ্ঞান থাকার ফলে সুখয় 57 সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। ক্রেমলিনের মুখপাত্র পেসকভ নিশ্চিত করেছেন যে পুতিনের সফরে Su-57 কিংবা সুখয় 57 স্টেলথ নিয়ে আলোচনা হবে। ভারত চাইছে নিজেদের সামরিক সম্ভার আরও উন্নত করতে, আর রাশিয়া জানে এই মুহূর্তে ভারতকে এমন একটি পঞ্চম প্রজন্মের বিমান দেওয়া সম্ভব যা তাদের পুরনো সম্পর্কের ওপর আরও ফাউন্ডেশন কিংবা ভিত্তি তৈরি করতে পারবে। তবে এমনটা ভাবার কোনো দরকার নেই যে শুধু অস্ত্রই আমাদের লক্ষ্য। শুধু অস্ত্র নয়, আসছে কর্মসংস্থান। রাশিয়ায় ভারতীয় কর্মীদের জন্য নতুন সুযোগ আসছে। অনেকেই ভাবছেন এই বৈঠক শুধু যুদ্ধবিমান আর ক্ষেপণাস্ত্র নিয়ে, কিন্তু না, এমনটা নয়। এখানে এমন একটি চুক্তিও ফাইনালাইজ করা হবে যা সরাসরি সাধারণ ভারতীয়দের জীবন স্পর্শ করবে। দক্ষ এবং আধা দক্ষ ভারতীয় পেশাদারদের, অর্থাৎ স্কিল্ড অ্যান্ড মিড স্কিল্ড লেবার, তাদের জন্য রাশিয়ার নির্মাণ, স্বাস্থ্যসেবা এবং আতিথেয়তা অর্থাৎ হসপিটালিটি ইন্ডাস্ট্রিতে কাজের সুযোগ তৈরি হবে। এর জন্য একটি শ্রম গতিশীলতা চুক্তি কিংবা লেবার মোবিলিটি এগ্রিমেন্ট চূড়ান্ত করা হয়েছে। এছাড়া পরমাণু নিউক্লিয়ার সহযোগিতা, বিশেষত কুডানকুলাম নিউক্লিয়ার প্লান্টের কাজ এবং ছোট মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তি ভাগাভাগি নিয়েও আলোচনা চলছে। নিউক্লিয়ার ওয়ারফেয়ার কিংবা নিউক্লিয়ার প্রযুক্তি, ছোট মডুলার রিঅ্যাক্টর ও এই শ্রম চুক্তি আসলে কি? এই শ্রম চুক্তি, যা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে, ভারতের কর্মসংস্থানের বাজারে নতুন আশা জাগাচ্ছে। অন্যদিকে ছোট মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তি শেয়ারিংয়ের ভারতকে তার ক্রমবর্ধমান শক্তি চাহিদা মেটাতে সাহায্য করবে। কুডানকুলাম প্লান্ট এই পারমাণবিক অংশীদারত্বর কেন্দ্রবিন্দুতে রয়েছে। যদি কৌশলের এই দড়ি ছিঁড়ে যায়, মস্কো না ওয়াশিংটন, শেষ পর্যন্ত কাকে বেছে নিতে হবে ভারতকে? আসলে এর উত্তরটা খুবই সহজ। আমরা দেখেছি ভারত এবং রাশিয়া কিভাবে সামরিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করতে চাইছে, কিন্তু ভূরাজনৈতিক পরিস্থিতিতে
ভারত এখন এক সূক্ষ্ম দড়ির ওপর হাঁটছে। একদিকে রাশিয়ার দীর্ঘদিনের বন্ধুত্ব, অন্যদিকে আমেরিকার কৌশলগত সহযোগিতা। মোদি এখনও ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের নিন্দা করেননি, কিন্তু শান্তির পক্ষে থাকার কথা বলেছেন। কিছু আন্তর্জাতিক বিশ্লেষক মনে করছেন ভারত পর্দার আড়াল থেকে শান্তি স্থাপনের জন্য পুতিনকে ঠেলতে পারে। কিন্তু প্রশ্ন হলো, যদি এই ভারসাম্য কোনো কারণে নষ্ট হয়, যদি ট্রাম্প প্রশাসন আরও কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে কি ভারতকে শেষ পর্যন্ত মস্কো বা ওয়াশিংটন এই দুজনের মধ্যে একজনকে মিথে দিতে হবে? এবং সেই সিদ্ধান্তের জন্য ভারত কি বিশাল মূল্য দিতে বাধ্য হবে? উত্তরটা লুকিয়ে আসে আসন্ন মাসগুলিতে। এখানেই কৌশলগত স্বায়ত্তশাসন এবং বিশ্বমঞ্চে ভারতের অবস্থান জরুরি। ভারত তার কৌশলগত অটোনমি বজায় রাখার চেষ্টা করছে। তারা প্রমাণ করতে চাইছে যে পুরনো বন্ধুকে ছেড়ে তারা যাবে না, কিন্তু নতুন দরজাও খোলা রাখবে, বন্ধ করবে না। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ শ্রীরাম সুন্দর চাউলিয়ার মতে ভারত সরাসরি মধ্যস্থতার ভূমিকা এড়িয়ে গেছে, কারণ এটি রাশিয়া এবং আমেরিকা উভয়ের সঙ্গেই সম্পর্ক জটিল করতে পারে। কিন্তু নেপথ্যে মোদি যে কাজ করছেন তা আগে থেকেই শুরু হয়েছে। আসল চমক কি বলুন তো? এত আলোচনা সত্ত্বেও একটাও সামরিক চুক্তি সই হবে না হবে না। তবে এই সফরের উদ্দেশ্যটা আসলে কি? আসলে গুরুত্বপূর্ণ সামরিক সিস্টেম সুখয় 57 বলুন কিংবা S-500 বলুন, এই নিয়ে আলোচনা ঠিকই হবে, কিন্তু সূত্র বলছে এই পুতিন মোদি বৈঠকের সময় কোনো বড় সামরিক চুক্তি সই হওয়ার সম্ভাবনা নেই। তাহলে আর তো আলোচনার উদ্দেশ্যটা কি? প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং গত সপ্তাহে বলেছিলেন, রাশিয়ার সাথে ভারতের প্রতিরক্ষা সহযোগিতা দীর্ঘদিনের এবং জাতি অদূর ভবিষ্যতে তা বন্ধ করতে চায় না। এই বৈঠক আসলে একটি ইচ্ছার বিবৃতি, স্টেটমেন্ট অফ ইন্টেন্ট। অর্থাৎ ভারত শুধু অস্ত্র কিনছে না, তারা দীর্ঘমেয়াদী সম্পর্ক বজায় রাখার বার্তা দিচ্ছে। ভারসাম্য রক্ষা এবং দীর্ঘমেয়াদী ভাবনা। ভারত পুরনো অংশীদারদের সঙ্গে নতুন অংশীদারদের ভারসাম্য বজায় রাখছে। পুতিন যখন দিল্লিতে আসছেন, তখন এই ভারসাম্য রক্ষার খেলাটা পুরোদমে প্রকাশ্যে আসবে। এই সফর বিশ্বকে দেখাচ্ছে যে বহু অস্ত্র সরবরাহকারী থাকা সত্ত্বেও মস্কো ভারতের কাছে কতটা গুরুত্বপূর্ণ। ভারত মহাসাগরে যে নতুন খেলা শুরু হচ্ছে রিলস, এটা চীনের ওপর চাপ বাড়াবে। কেন জানেন? কারণ সেই রিলস চুক্তির আসল সামরিক তাৎপর্য ভারত মহাসাগরের ভূগোল নিহিত। এই চুক্তির মাধ্যমে রাশিয়া ভারতীয় নৌ সুবিধা ব্যবহার করে এই অঞ্চলে শক্তি প্রদর্শন করতে পারবে। ভারতীয় সুবিধা ব্যবহার করে রুশ জাহাজগুলো পোর্ট কল করতে পারবে। ভারত মহাসাগরে চীনের যুদ্ধজাহাজ নিয়মিত উপস্থিতি বাড়াচ্ছে এবং তাদের পদচিহ্ন প্রসারিত করছে। রাশিয়া এই অঞ্চলে প্রবেশ করলে ভারতও চীনকে চেক করার জন্য মস্কোকে এক স্থির অংশীদার হিসেবে দেখতে পারবে, দেখাতে পারবে। এটাই আগামীকাল থেকে পুতিন মোদি শীর্ষক বৈঠকের মূল মন্ত্র। চীনকে আটকাতে এই বৈঠক খুবই গুরুত্বপূর্ণ, তাতে আমেরিকার চোখ রাঙাক আর না রাঙাক। রিলস চুক্তি ভারতকে আর্কটিকের দিকে নজর দিতে সাহায্য করছে। অন্যদিকে এটা ভারতকে ভারত মহাসাগরে নিজের কৌশলগত ভারসাম্য বজায় রাখতে নিশ্চিন্ত সহায়তা রাশিয়ার পাচ্ছে। এটাই সবচেয়ে বড় কথা। এখানেই শেষ করছি, দেখা হবে আগামীকাল ঠিক রাত 9টায়। দেখতে থাকুন দ্য বিগ স্টোরি। ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।